যাদের ভূগোল বিষয়টা রয়েছে, কারণ প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্বের যে পার্টটা রয়েছে সেখানে রয়েছে তোমাদের 5টা অধ্যায়। সেই 5টা অধ্যায় থেকে টপ মোস্ট 25টা প্রশ্ন আজকে তোমাদের মক টেস্ট নেব, যেই প্রশ্নগুলো থেকেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় কমন আসতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন্স তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যত তোমাদের নাম্বার হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কার কত স্কোর হলো। ঠিক আছে, তো চলো আজকে দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে কোশ্চেন অ্যান্সারের জন্য তোমাদের সময় থাকছে 5 সেকেন্ড। যেই 5 সেকেন্ডের মধ্যেই তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা ভেবে রাইট অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং শেষে গিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে কার কত স্কোর হলো। যদি কেউ 20 ঊর্ধ্বে পেয়ে থাকে তাহলে তার প্রিপারেশন খুব ভালো, অথবা কেউ যদি 15 থেকে 19-এর মধ্যে থাকে তাদের প্রিপারেশন একটু মাঝামাঝি টাইপের, তো তারা অবশ্যই রিভিশন করবে। আমি যে কোশ্চেন্সগুলো দেবো সেই প্রত্যেকটা কোশ্চেন রিভিশন যে টপিক থেকে কোশ্চেন্সগুলো নিয়েছি সেই টপিকগুলো বই থেকে একবার পড়ে নেবে, তাহলে রিভিশনও হবে এবং পরীক্ষা প্রস্তুতিও খুব সুন্দর হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে যে মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে? এ বেকন, বি পিলিগ্রিনি, সি সুয়েস, ডি আলফ্রেড ওয়েগনার। এখানে সঠিক আনসার তোমরা শুরু করো। টাইম অফ। কে কোনটা আনসার দিয়েছে অবশ্যই কমেন্টে লিখবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ওয়েগনারের বিখ্যাত গ্রন্থের নাম কি? ওয়েগনার যে বিখ্যাত গ্রন্থটা লিখেছেন সেটার নাম কি? চলো সেকেন্ড কোশ্চেনটা তাড়াতাড়ি দেখে নাও যে ওয়েগনারের বিখ্যাত গ্রন্থের নাম কি? ফার্স্ট হচ্ছে দ্য অরিজিন অফ স্পেসেস, সেকেন্ড দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন, জিওগ্রাফি অফ আর্থ, কন্টিনেন্টাল ড্রিফট। 1 2 3 4 5। ঠিক আছে, টাইম অফ। অ্যান্সারটা লিখে জানাবে। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে? প্রাচীন অখণ্ড মহাদেশের নাম কি ছিল? প্রাচীন অখণ্ড মহাদেশের নাম প্যান্থালাসা ছিল, প্যানজিয়া ছিল। মহাদেশ বলেছে কিন্তু ভেবেচিন্তে উত্তরটা দেবে। প্যান্থালাসা, প্যানজিয়া, আটলান্টিক নাকি প্রশান্ত মহাসাগর? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তার সাথে ভীষণ সহজ একটা কোশ্চেন। 1 2 3 4 5। টাইম অফ। অ্যান্সারটা জানাবে। প্যানজিয়ার চারিদিকে বিস্তৃত মহাসাগরের নাম কি? প্যানজিয়ার চারিদিকে বিস্তৃত মহাসাগরের নাম কি? লরেসিয়া, বি প্যান্থালাসা, সি আটলান্টিক, ডি প্রশান্ত মহাসাগর। 1 2 3 4 5। টাইম অফ। তারপরে কি তার 5 নম্বর প্রশ্ন রয়েছে প্যানজিয়ার উত্তরাংশের নাম কি? গন্ডোয়ানা ল্যান্ড, লরেসিয়া, প্যান্থালাসা নাকি তেথিস? এই যে প্যানজিয়ার যে উত্তরাংশের নাম কি সেটা অবশ্যই জানাবে। সেই প্যানজিয়ার উত্তরাংশের নাম কি? গন্ডোয়ানা ল্যান্ড। এই 4টার মধ্যেই জানাবে, তাড়াতাড়ি জানাও। 1 2 3 4 5। টাইম অফ। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে আমি সঠিক অ্যান্সারগুলো তোমাদের বলে দেবো। যেই সঠিক অ্যান্সারগুলোর মধ্যে তোমাদের যে সঠিক অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ফার্স্ট কি রয়েছে? ফার্স্ট রয়েছে মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার। ওয়েগনারের বিখ্যাত গ্রন্থের নাম দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টাল ওশেন। প্রাচীন অখণ্ড মহাদেশের নাম ছিল প্যানজিয়া। ঠিক আছে, দেখো প্রাচীন অখণ্ড একটা মহাদেশ ছিল যেটার নাম ছিল প্যানজিয়া। কি ছিল? প্যানজিয়া। আর প্রাচীন অখণ্ড মহাসাগরের নাম ছিল প্যান্থালাসা। প্যান্থালাসা। তারপরে কি প্যানজিয়ার চারিদিকে বিস্তৃত মহাসাগরের নাম কি ছিল? প্যান্থালাসা। আচ্ছা, প্যানজিয়ার উত্তরাংশের নাম, এই যে উত্তরাংশের নামটা ছিল সেটা কি ছিল? লরেসিয়া, আঙ্গরা ল্যান্ড বা লরেসিয়া। আর দক্ষিণটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড বা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, এবং গন্ড জাতের নাম অনুসারেই মেনলি গন্ডোয়া ল্যান্ডের নামকরণ করা হয়েছিল। ঠিক আছে, এই 5টা কোশ্চেনের মধ্যে তোমার কটা ঠিক হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন কি 6 নম্বর কোশ্চেন যে চুনাপাথর শুধুমাত্র কোন ভূমিরূপ গঠনের সঙ্গে যুক্ত? হিমবাহ, বি নাম্বার উপকূল, সি নাম্বার কাস্ট, ডি নাম্বার মরুভূমি। 1 2 3 4 5। কোশ্চেন অ্যান্সারটা কি লিখে রাখা তাই। তারপরে 7 নম্বর কোশ্চেন কি যে কাস্ট অঞ্চলে কোন ভূমিরূপ দেখা যায়? ড্রামলিন, বি সার্ক, সি গুহা, ডি বালিয়ারি। কোনটা? কাস্ট অঞ্চলে কোন ভূমিরূপ দেখা যায়? 1 2 3 4 5। অবশ্যই অ্যান্সারটা জানা। ঠিক আছে, এরপরে কি রয়েছে? হিমবাহ সঞ্চিত পদার্থকে কি বলা হয়? এ নাম্বার লোয়েস, বি নাম্বার মোরেন, সি নাম্বার ডেল্টা, ডি নাম্বার ডিউন। হিমবাহ যখন সঞ্চিত করে সেই পদার্থকে কি বলা হয়? ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, কোশ্চেনটা জানা অ্যান্সারটা। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? দেখো ওখানে হিমবাহের সঞ্চিত পদার্থকে কি বলা হয়, আর এখানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? এ নাম্বার বালিয়ারি, ডি নাম্বার
বায়ুর সঞ্চয়কার্যের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? এ নাম্বার বালিয়ারি, ডি নাম্বার ড্রামলিন, সি নাম্বার সার্ক, ডি নাম্বার গিরিখাত। ঠিক আছে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, একটা কোশ্চেন, অবশ্যই এটার সঠিক অ্যান্সারটা করার চেষ্টা করো। 1 2 3 4 5 5 হয়ে গেছে, অ্যান্সারটা জানাও। এরপরে কি আছে 10 নম্বর কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া সংকীর্ণ উপত্যকাকে কি বলে? এ নাম্বার ডেল্টা, বি নাম্বার গিরিখাত, সি নাম্বার বালিয়ারি, ডি নাম্বার মোরেন। 2 3 4 5। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা খুব সোজা। ঠিক আছে, তেমনই কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরের কোশ্চেনটা কি রয়েছে 11 নম্বর কোশ্চেনটা, কুয়াশা সাধারণত কোন সময় বেশি দেখা যায়? কুয়াশা সাধারণত কোন সময় বেশি সৃষ্টি হয়? এ নাম্বার দুপুরে, বি নাম্বার সন্ধ্যা, সি নাম্বার ভোর, না সকালবেলা? ঠিক আছে, দুটোর মধ্যে একটা। এরপরে কি রয়েছে 12 নম্বর কোশ্চেন, ওটার অ্যান্সারটা। এবার 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কুয়াশা সাধারণত কোন সময় বেশি সৃষ্টি হয়? এটা সবাই আমরা জানি, তাই না? দুপুরে, সন্ধ্যা, ভোর, নাকি সকালে? 1 2 3 4 5। যারা তাড়াতাড়ি অ্যান্সারগুলো দিতে পারছিস, ভীষণ ভালো, তোদের প্রিপারেশন বোঝা যাচ্ছে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেনটা কি, কোন মেঘ বজ্রপাত ও প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে যুক্ত? এ নাম্বার সিরাজ, বি নাম্বার কিউমুলোনিম্বাস, সি নাম্বার স্ট্র্যাটাস, ডি নাম্বার কিউমুলাস। কোন মেঘটা সব থেকে বেশি বজ্রপাত ঘটায় এবং সব থেকে বেশি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ঘটায়? কোন মেঘটা? 1 2 3 4 5 কমপ্লিট। ঠিক আছে, এবার টোটাল যে এতটা পর্যন্ত কয়টা কোন অ্যান্সারগুলো তোমাদের সঠিক হলো এখনই আমাকে জানাবে। তার আগে আমি এর সঠিক অ্যান্সারগুলো বলে দিচ্ছি। চুনাপাথর শুধুমাত্র কোন কোন ভূমিরূপ গঠনের সঙ্গে যুক্ত? কাস্ট ভূমিরূপ। আমরা জানি কাস্ট, চুনাপাথর কি দ্বারা গঠিত? কাস্ট ভূমিরূপ পড়েছি। কাস্ট অঞ্চলে কোন ভূমিরূপ দেখা যায়? ড্রামলিন, সার্ক, গুহা, নাকি বালিয়ারি? দেখবি গুহা দেখা যায়। তারপরে কি হিমবাহ সঞ্চিত পদার্থকে কি বলা হয়? এটা হচ্ছে মোরেন। পদার্থগুলোকে মোরেন বলা হয়। বায়ুর সঞ্চয়কার্যের ফলে কোনো ভূমিরূপ তৈরি হয়, কোন ভূমিরূপ? সেটা বালিয়ারি। দেখ, বায়ু যখন প্রবাহিত হয় তখন কোনো ধাক্কা যদি খায় তাহলে বায়ু সেখানেই সঞ্চিত হয়, সেটাকে বলা হচ্ছে বালিয়ারি। তারপরে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া সংকীর্ণ উপত্যকাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে গিরিখাত। এই গিরিখাত আই আকৃতির হতে পারে অথবা ভি আকৃতির হতে পারে, এটা আমরা সবাই জানি। তারপরের কোশ্চেন কি, কুয়াশা সাধারণত কোন সময় বেশি দেখা যায়? দেখবি ভোরবেলা সাধারণত কুয়াশা কিন্তু বেশি দেখা যায়। যত সকাল হতে থাকে ততই কুয়াশা কি থাকে? কমতে থাকে। কোন মেঘ বজ্রপাত ও প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে যুক্ত? কিউমুলাস। দেখবি কিউমুলাস মেঘটা অনেক অনেক ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত ঘটায়, কিন্তু বজ্রপাতও ঘটায়। এই প্রত্যেকটা যে কোশ্চেন্স, প্রত্যেকটা আনসার যে আছে, সেই প্রত্যেক কটা বিষয় আমি কিন্তু আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ভালো নাম্বার 4-5টা করতে পারছিস, এর বেশি করতে পারছিস না, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নে, দেন তারপরে এই মক টেস্টগুলো দে। ঠিক আছে, আমি আরও মক টেস্ট নিয়ে আসবো, তাই কাজে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করেছি। সেই যে ডিসকাশন ভিডিওগুলো আগে দেখ, দেন তারপরে এগুলো কর। ঠিক আছে, এখনও সময় আছে, প্রিপারেশন নিলে খুব সহজেই তোরা ভালো রেজাল্ট করতে পারবি। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত 12টা কোশ্চেনের মধ্যে কার কটা সঠিক হলো অবশ্যই কমেন্টে জানা। পাহাড়ের ঢাল ঊর্ধ্বমুখী বায়ুর ফলে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে কি বলে? বিকিরণ কুয়াশা, পরিচলন কুয়াশা, পাহাড়ি কুয়াশা, নাকি সমুদ্র কুয়াশা? পাহাড়ের ওপর যে কুয়াশা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? আচ্ছা, এর পরের কোশ্চেন, শিশিরাঙ্কে পৌঁছালে বায়ু কি অবস্থায় পৌঁছায়? যখন বায়ুর মধ্যে যখন 100% আর্দ্রতা চলে আসে তখন সেটা কি অবস্থায় পৌঁছায়? সম্পৃক্ত, নাকি অসম্পৃক্ত, অতি শুষ্ক, নাকি উত্তপ্ত? এর পরের কোশ্চেন হচ্ছে 15 নাম্বার, যে বায়ুর আর্দ্রতা 100% হলে বায়ু সম্পৃক্ত হয়, অসম্পৃক্ত হয়, শুষ্ক, নাকি অতি শুষ্ক? পৃথিবীর বৃহত্তম 16 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? বন, মরুভূমি, নাকি জীবমণ্ডল, নাকি জলাশয়? সব থেকে বড় বাস্তুতন্ত্র কোনটি? এর পরের কোশ্চেন হচ্ছে 17 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? বায়ু, বি নাম্বার মাটি, সি নাম্বার সূর্য, ডি নাম্বার জল? এর পরের 18 নম্বর কোশ্চেন, সবুজ উদ্ভিদের বাস্তুতন্ত্র কি হিসেবে কাজ করে? সবুজ উদ্ভিদের যে বাস্তুতন্ত্র সেটা কি হিসেবে কাজ করে? প্রাথমিক খাদক, উৎপাদক, নাকি বিয়োজক? এই যে সবুজ উদ্ভিদ, সেটা খাদক হিসেবে কাজ করে, উৎপাদক, নাকি বিয়োজক হিসেবে? ঠিক আছে, আচ্ছা,
এরপরের কোশ্চেন 19 নম্বর, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রধানত কোন শ্রেণীর জীব? উৎপাদক নাকি প্রাথমিক খাদক, বিয়োজক নাকি গৌণ খাদক? ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রধানত কোন শ্রেণীর জীব? আচ্ছা, এরপরের 20 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? খাদক থেকে উৎপাদক স্তরে নাকি প্রাথমিক থেকে খাদক? উৎপাদক নাকি বিভিন্ন পুষ্টি স্তর? খাদক নাকি সূর্য? কনসেপচুয়াল একটা কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার করে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সারটা, যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছো বা আমার ভিডিওগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করেছো, তারা এই কোশ্চেনটা খুব সহজভাবে অ্যান্সার করতে পারবে। একটা অ্যান্সার যে আমি দেবো, এই কয়েকটা কোশ্চেনের সঠিক অ্যান্সার আমি করব। এই সঠিক অ্যান্সার কার কয়টা ঠিক হলো সেটা মিলিয়ে নাও এবং আমাকে কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে বিকিরণ কুয়াশা, সমুদ্র পাহাড়ি কুয়াশা, এটা হচ্ছে পাহাড়ি কুয়াশা। শিশিরাঙ্ক পৌঁছালে বায়ু অবস্থায়, সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়। বায়ুর আর্দ্রতা 100% হলে সেটা সম্পৃক্ত বায়ু। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে জীবমণ্ডল। বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হলো সূর্য। সূর্য না থাকলে বাস্তুতন্ত্র টিকে থাকবে না। তারপরে যে সবুজ উদ্ভিদের প্রধান বাস্তুতন্ত্র হিসেবে কাজ করে সেটা হচ্ছে উৎপাদক। উৎপাদক, সবুজ উদ্ভিদ থেকে যে প্রাণীটা খায় সেটা হচ্ছে উৎপাদক। এরপরে ব্যাকটেরিয়া ছত্রাক প্রধানত কোন শ্রেণীর জীব? ব্যাকটেরিয়া ছত্রাক তারা কি করে? মৃত জীবদেহ থেকে খাদ্য সংগ্রহ করে, তাই তারা বিয়োজক খাদ্য শৃঙ্খলের অন্তর্গত। খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? খাদক থেকে উৎপাদক স্তরে, প্রাথমিক থেকে খাদক, নাকি উৎপাদক যখন উৎপন্ন করে তারপরে ধীরে ধীরে বিভিন্ন পুষ্টি স্তরে যায়, তাই তো? তাহলে উৎপাদক এবং বিভিন্ন উচ্চতর পুষ্টি স্তর। উৎপাদক প্রথমে সবুজ উদ্ভিদ খাবে, তারপরে তার থেকে অনেকগুলো পুষ্টি স্তর বা জালের মতো তৈরি হবে। তো উৎপাদক থেকে বিভিন্ন উচ্চতর পুষ্টি স্তর, এটা হচ্ছে 20 নম্বরের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কার কয়টা সঠিক হলো এই যে অ্যান্সারগুলো আমি দিলাম, তার মধ্যে তোমরা কয়টা পেরেছো সেটা কমেন্টে অবশ্যই লেখো। আর 5টা কোশ্চেন, যে কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের শেষ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে সেই প্রশ্নগুলো নেওয়া। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তর কোনটি? প্রাথমিক খাদক, গৌণ খাদক, উৎপাদক নাকি বিয়োজক? খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তর, যেখান থেকে প্রথম উৎপাদক কি করবে, যেখান থেকে প্রথম খাদক খাবে সেটা কি খাবে? ঘাস খাবে, এবং সে কি? উৎপাদক, তাই তো? এটা হচ্ছে উৎপাদক, রাইট অ্যান্সার। প্রাথমিক খাদক সাধারণত হচ্ছে। এর পরের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা 5টা কোশ্চেন, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবেই একটা দুটো। ঠিক আছে, সেই প্রথম প্রশ্নটা কি? খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তর কোনটি? প্রাথমিক খাদক নাকি গৌণ খাদক, উৎপাদক নাকি বিয়োজক? 4, 5 কমপ্লিট। তারপরের কোশ্চেন, যে প্রাথমিক খাদক সাধারণত কি খায়? মাংস খায়, ঘাস খায়, ব্যাকটেরিয়া খায় নাকি মৃত প্রাণী খায়? ঠিক আছে, খুব সহজ একটা কোশ্চেন। যারা ভিডিওগুলো দেখছো সত্যি বলছি ভীষণ ইন্টারেস্টিং করে ছবি এঁকে পড়িয়েছি, যদি দেখে থাকো অবশ্যই এই কোশ্চেনগুলো ভীষণ সহজ লাগবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি? খাদ্য শৃঙ্খলের শক্তির পরিমাণ ওপরের পুষ্টি স্তর গেলে সাধারণত বৃদ্ধি পায়, একই থাকে, কমে যায় নাকি দ্বিগুণ হয়? ঠিক আছে, 2, 3, 4, 5। প্রশ্ন হচ্ছে, খাদ্য জালের মূল বৈশিষ্ট্য কি? একটি মাত্র খাদ্য শৃঙ্খল থাকবে, একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সংযোগ থাকবে, শুধু উৎপাদক থাকবে নাকি শুধু বিয়োজক থাকবে? 25 নম্বর, আচ্ছা শুধু বিয়োজক। আচ্ছা, এরপরের কোশ্চেন, বাস্তুতন্ত্রের পদার্থের চক্রণে সাহায্য করে, মানে পুনরায় আবার করতে সাহায্য করে, উৎপাদক, খাদক, বিয়োজক নাকি গৌণ খাদক? সেটা হচ্ছে কি? সেটা সহজ একটা কোশ্চেন, খুব কনসেপচুয়াল কোশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার করে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দাও। এই 5টার মধ্যে তোমার কয়টা রাইট হলো মিলিয়ে নাও। এখানে হবে উৎপাদক, এটা হচ্ছে দেখো প্রাথমিক খাদক সাধারণত কি খায়? তারা ঘাস খাবে। খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উপরের পুষ্টি স্তরে গেলে সাধারণত কি হবে? একটু কমবে। এখানে যদি 20 ছিল তাহলে তারপরে যে প্রাণীটা খাবে তার মধ্যে 10% শক্তি যাবে, তো যত উপরে উঠবে তত কি হবে? কমে যায়। এরপরে খাদ্য শৃঙ্খলের মূল বৈশিষ্ট্য কি? মাধ্যমিক বা মাধ্যমিক এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ তুমি যদি না পারো, এই ট্রিকটা মনে রাখো। এই যে এমসিকিউগুলো রয়েছে, কিভাবে এমসিকিউ অ্যান্সার না জানলেও তোমরা এমসিকিউ সঠিক অ্যান্সার করতে পারবে। দেখো এখানে রয়েছে কি? খাদ্যজালের মূল বৈশিষ্ট্য কি? এটা কেউ পড়োনি। খাদ্যজালের মূল বৈশিষ্ট্য কি? দেখো এখানে 4টা অপশন রয়েছে। একটি মাত্র খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সংযোগ, শুধু উৎপাদক থাকে, শুধু বিয়োজক থাকে। কিচ্ছু জানো না, জানার দরকার নেই। যে কোশ্চেনের অ্যান্সারটা, মানে যে তোমাদের অপশনটা, যে অপশনটা সব
থেকে বেশি ইনফরমেশন দেওয়া থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো সব থেকে বেশি এটা ছোটো, এটাও ছোটো এটাও ছোটো, কিন্তু এটা একটু বড় আছে, তাহলে এটাই হলো এর রাইট অ্যান্সার। তাহলে যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর তুমি যদি নাও জানো, খুব সহজভাবে তুমি বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার হতে চলেছে। যেটাতে সব থেকে বেশি ইনফরমেশন থাকবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ সঠিক অ্যান্সারে সব থেকে বেশি তথ্য থাকে। তো এটা খাদ্যজালের মূল বৈশিষ্ট্য কি, তাহলে একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সংযোগ। ঠিক আছে, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খলের মূল বৈশিষ্ট্য। দেখো একটি মাত্র খাদ্য শৃঙ্খল হবে না, শুধু উৎপাদক থাকবে না, অনেকগুলো একাধিক খাদ্য শৃঙ্খল থাকবে, তাই না? বাস্তুতন্ত্রের পদার্থের পুনর্চক্রণে সাহায্য করে। বাস্তুতন্ত্রের পদার্থে দেখ, একটা খাদ্যজাল পরস্পর একে অপরকে খেয়ে একে খায় একে খায় এইভাবে চলে, কিন্তু যখন প্রাণীটা মারা যায় তখন আবার পুনরায় সেটাকে ফিরিয়ে দেয় কে? বিয়োজক। এই বিয়োজক প্রাণীরা যারা মৃত জীবদেহ খেয়ে বেঁচে থাকে তারাই মূলত আবার এখান থেকে পুষ্টি সংগ্রহ করছে, এবং খাদ্য জালটাকে যে চক্রাকারের যে একটা চক্রাকার পদ্ধতি সেটাকে টিকিয়ে রাখতে সাহায্য করে বিয়োজক প্রাণী। এই যে টোটাল 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে তোমাদের মক টেস্ট নিলাম, তাদের মধ্যে যদি কোনো স্টুডেন্টের 20-র ওপরে যদি কোনো নাম্বার উঠে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবি, কারণ তোদের জন্য গিফট রয়েছে। এবং যারা 15 এবং 19-এর মাঝামাঝি নাম্বারে আছিস তাদের একটু রিভিশনটা ভালো করা দরকার। আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ডিসকাশন ভিডিওগুলো দেখে নিবি, কারণ সেখানে প্রত্যেকটা বিষয় ছবি এঁকে বুঝিয়েছি। আমার মনে হয় না সেখানকার বাইরে থেকে কোনো রকম কোশ্চেন আসবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবি, আর কোন কোন বিষয় নিয়ে তোদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবি।